সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা, যাবেন আয়নাঘর পরিদর্শনে। সংসদ নির্বাচন সহজ হবে না, ভুল করলে পস্তাতে হবে, দলে অনুপ্রবেশকারীদের স্থান নেই বললেন তারেক রহমান। পুতুলকে সরাতে উদ্যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি, সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকা নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিয়া সিমসন প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনূস এ কথা জানান। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় তার। জুলাই আগস্টের স্মৃতিচারণ করে ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেছেন তারা বাংলাদেশের জনগণের সাথেই ছিলেন। এর আগে একই স্থানে ঢাকা নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে আর্জেন্টিনার ফুটবল কূটনীতি আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাণিজ্য ঘাটতি দূর করে ভারসাম্য নিয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেন আর্জেন্টিনার কূটনীতিক। শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে গুমের ঘটনা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানায় তদন্ত কমিটি। এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে 4 দিনের সফরে আগামীকাল সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব এ তথ্য জানিয়েছেন। বলেন, কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এবং তাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া মেট্রা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলাদা বৈঠক করবেন বলে জানান উপপ্রেস সচিব। আগামীকাল রাত 1টায় বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও এখানে যোগ দিবেন। এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। বাংলাদেশ ডাব্লিউ ইকোনমিক ফোরামে এই প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। দলে কোনো অনুপ্রবেশকারীকে জায়গা দেওয়া হবে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনুপ্রবেশকারীদের সুবিধা দিতে 15 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেনি বিএনপি। আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না মন্তব্য করে তিনি বলেছেন, জনগণের চাওয়া অনুযায়ী কাজ না করলে কিংবা কোনো ভুল করলে পস্তাতে হবে বিএনপিকে। বলেছেন, বিএনপি ছাড়া অন্য কেউ সরকার গঠন করলে বিএনপি নেতাকর্মীরা কেউই ভালো থাকতে পারবে না। বিকেলে এক আলোচনায় এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে এই আলোচনার আয়োজন করে বিএনপি। দেশ ও জাতির অগ্রযাত্রায় শহীদ জিয়ার অবদানের কথা তুলে ধরেন বক্তারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের দলের প্রতিষ্ঠাতার আদর্শ অনুসরণ করে রাজনীতি করার আহ্বান জানান। খুব সম্ভবত পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখিনি, এত জনসমাগম আমরা দেখিনি, এভাবে মানুষকে কাঁদতে আমরা দেখিনি, এত সংখ্যক মানুষকে কাঁদতে। জানাজায় মানুষের উপস্থিতি বলে দেয় তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন। 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পর বিএনপিতে অনেকে অনুপ্রবেশের চেষ্টা করছে উল্লেখ করে তাদের বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এইরকম মানুষগুলো 5 তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 60 লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে মিথ্যে গায়েবী মামলা আছে, নির্যাতিত, অত্যাচারিত। শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন, জনগণের যে আন্দোলন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় 500 মতন নেতাকর্মী শহীদ হয়েছেন। বহু হাজার, শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন। আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এই যে 60 লক্ষ মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ, আমরা কি
ওই মোটরসাইকেল বহরের যারা, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি? অবশ্যই নয়, অবশ্যই নয়। দলের নেতাকর্মীদের আত্মতুষ্টিতে ভোগা যাবে না মন্তব্য করে তারেক রহমান বলেন, নির্বাচনে জয়ী হতে হলে জয় করতে হবে মানুষের মন। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি এত আছে? এত বড়াইয়ের কিছু নেই। জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্তেশ করতে হবে। যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? আপনি বলতে আমি, বাংলাদেশে যদি 1 কোটি বিএনপির নেতাকর্মী থাকে, সবকিছু মিলিয়ে আমি এই 1 কোটি মানুষকেই বলছি, আপনারা কি ভালো থাকতে পারবেন? ভোটের অধিকারী একমাত্র জবাবদিহি নিশ্চিত করতে পারে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হতে হবে, এ বিষয়ে সবাইকে এক জায়গায় থাকতে হবে। দাঁড়াতে ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানাতে লন্ডন হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তৌফিক, আপনাকে ধন্যবাদ। আসলে বেগম খালেদা জিয়া দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হবার পর থেকেই সারা বাংলাদেশের 18 কোটি মানুষ সহ দেশে বিদেশে যারা যেখানে আছেন সবাই বেশ চিন্তিত এবং উদ্বিগ্ন অবস্থায় আছেন। আপনি জানেন যে প্রায় প্রতিদিনই আমরা খবর নেবার জন্য এই লন্ডন ক্লিনিকের সামনে এসে হাজির হই, কিন্তু গতকালকে একটি ব্রিফিং হবার কথা ছিল, কিন্তু ব্রিফিংটা ডাক্তাররা করেননি। তবে পরবর্তীতে আমরা বিভিন্ন সূত্রে বেগম খালেদা জিয়ার আসলে বর্তমান অবস্থা কি এটি জানার চেষ্টা করেছি। তো সূত্র যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যেহেতু বেশ কয়েকটি অসুখ রয়েছে, অর্থাৎ ডায়াবেটিস ওনার রয়েছে, ওনার লিভার সিরোসিস রয়েছে এবং ওনার হার্টের কিছু জটিলতা রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয় যখন পরীক্ষা নিরীক্ষা করে, কারণ আপনারা জানেন যে ওনাকে আসলে লিভার ট্রান্সপ্লান্ট অর্থাৎ লিভার প্রতিস্থাপনের দিকে এগিয়ে নিতে হলে বেশ কিছু ধাপে ধাপে এগোতে হবে। সে কারণে ওনারা যখন এই ব্রিফিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক তখন যে রিপোর্টগুলো আসার কথা ছিল সেই রিপোর্টের যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলোতে কিছুটা পরিবর্তন ওনারা লক্ষ্য করেন। অর্থাৎ এটাকে আপনি ভালো বা খারাপ এভাবে করে আমরা আলাদা করতে পারছি না। এজন্যে কারণ হচ্ছে একজন অসুস্থ মানুষ তিনি যখন চিকিৎসাধীন অবস্থা থাকেন, কিছু কিছু প্যারামিটার কখনো বাড়বে কখনো কমবে। অর্থাৎ এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভেতর দিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হবেন। এবং এজন্য আপনারা জানেন যে সার্বক্ষণিক ডাক্তাররা, অর্থাৎ এখানকার যে মেডিকেল টিম রয়েছে, আপনার প্যাট্রিক কেনেডি নেতৃত্বে যে টিম রয়েছে, বাংলাদেশ থেকে আসা যে টিম রয়েছে, পাশাপাশি যুক্ত হচ্ছেন জন হপকিন্স অর্থাৎ যুক্তরাষ্ট্রে যে ইউনিভার্সিটি হসপিটালে যে বিখ্যাত ডাক্তাররা, তারা অর্থাৎ 3টি টিম এখানে কাজ করছে। সুতরাং এই 3টি টিমের মাধ্যমে কিন্তু পরবর্তীতে নির্ধারণ করা হবে যে আসলে ওনার পরীক্ষা নিরীক্ষা কোন দিকে যাচ্ছে। শুধু এটুকু আপনাকে বলতে পারি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় একটু পরিবর্তন আনা হয়েছে, আর এটি আমরা জানতে পেরেছি এখান থেকে। আর আজকে আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আজকে ব্রিকলেন, যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানে একটি মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং আমরা ধারণা করছি যে সেই মিলাদ ও দোয়া মাহফিল থেকে তারেক রহমান তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং সেখান থেকে হয়তো যদি ডাক্তাররা সেখানে জয়েন করেন তাহলে সেখান থেকে আমরা কোনো তথ্য হয়তো যদি জানতে পারি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। তৌফিক। জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর। দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে নগদ 16 লক্ষাধিক টাকা এবং প্রায় 4.5 কোটি টাকার সঞ্চয়পত্র ও মেয়াদি আমানত সহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই দিনে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে বাদ দিতে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। পূর্বাচল নতুন শহরে প্রকল্পে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সম্প্রতি সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক। এমন মামলার আসামি কোনো প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে দায়িত্ব পেয়েছেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক।
ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল তাদের অভিযোগ প্রমাণের জন্য যা যা প্রয়োজন হবে, যেখানে যেখানে পত্র লেখার প্রয়োজন হবে, জালিয়াতির প্রমাণাদি সংগ্রহের জন্য সব কাজই করবে। এদিকে দুপুরে শীতাংশু কুমার সুর চৌধুরীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে 16,25,000 নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ সঞ্চয়পত্রের কাগজ উদ্ধার করে দুদক। কোন কোন ব্যাংকে তার চেক রয়েছে, কোন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো আমরা ব্যাংকগুলোর নাম এবং শাখাগুলো লিখে নিয়েছি এবং পরবর্তীতে আমরা সে সকল ব্যাংকে তল্লাশি করে সেখান থেকে কত টাকা রয়েছে এবং কত টাকা লেনদেন করা হয়েছে সেগুলো আমরা উদ্ধার করব। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকার বিরুদ্ধে 23 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই জানিয়ে একই সাথে সংস্কার এবং নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। রাজিবুর রহমানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা। শ্রদ্ধা জানিয়ে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দলের মহাসচিব। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা প্রাথমিকভাবে এখনই কোনো মন্তব্য করতে চাই না, এই জন্য যে পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেনি। 1 নম্বর। 2 নম্বর, এখানে সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। স্বাধীনতা পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে আমূল সংস্কার হয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। কতটুকু সংস্কার হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না পৌঁছালে নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সবাই কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। রাজধানী প্রেস ইনস্টিটিউটে কৃষি বিষয়ক সাংবাদিক কর্মশালার উদ্বোধন শেষে তিনি কথা বলেন। সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত সংস্কার কাজ সম্পন্নের জন্য রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করা না করার ব্যাপারে আপাতত সরকারের কোনো ভাবনা নেই, তবে গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান যুক্তিযুক্ত সিদ্ধান্ত জানিয়ে প্রেস সচিব বলেছেন, আশেপাশের দেশের সাপেক্ষে চিন্তা করে ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আর যদি কম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমরা আরও বেশ কিছু রিফর্ম করিয়ে নিব, সেক্ষেত্রে জুন 2026-এর কথা উনি বলেছেন। এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় 250 জন আসামি জামিন পেয়েছেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া আজ আদেশ দেন। হত্যা মামলায় খালাস পেলেও এসব আসামি এতদিন বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন। আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, এই আদেশের ফলে আসামিদের সঠিক বিচার পাওয়ার পথ সুগম হলো। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের এই সিদ্ধান্তকে ভালো সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। আবেদ শাহরিয়ার রিপোর্ট। জামিনের খবরে আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার আসামির স্বজনরা। এ অপেক্ষা যে দীর্ঘদিনের। এ সময় তারা প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক। আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা বিডিআর বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না। জুলাই বিপ্লবের পর নানা কারণে কয়েক দফা পেছানো হয় এ মামলার জামিন শুনানি। অবশেষে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। আসামিরা জামিন পাওয়ায় তাদের ন্যায় বিচার পাবার পথ প্রশস্ত হলো বলে মন্তব্য করেন আসামি পক্ষের আইনজীবীরা। মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে 250 মানুষ এখন জামিন পেল, তাদের জামিননামাটা আমরা 2 দিন পরে দাখিল করব। আমরা ভালো করে স্ক্রুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেল বন্ড যাতে সাবমিট না হয়ে যায়, আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে, যাদের 10 বছরের সাজা ছিল এই সাজাটা এখন আর তাদের নাই। আমরা মাননীয় আদালতের কাছে অনুরোধ করেছি, সাবমিশন রেখেছি যে তাদের জামিনের বিষয়গুলো যাতে পরবর্তী ধার্য তারিখে বিবেচনা করেন। আগামী 10 ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আদালত। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি দিয়ে চাকরি ফিরিয়ে দেয়া এবং বিজিবির নাম বিডিআর করা সহ 6 দফা দাবি জানান মাহিন সরকার। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিডিআর সদস্য এবং তাদের পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। তদন্ত কমিশনকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ প্রদান সহ পিলখানায় ষড়যন্ত্রের শিকার দেশপ্রেমিক বিডিআর সদস্যদের কমিশনে যুক্ত করার দাবিও জানান তিনি। তদন্তে প্রমাণিত অপরাধীদের শাস্তির আওতায় আনাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জানুয়ারির মধ্যে 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আগামী বর্ষার আগে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান সুফল দেখতে চায় সরকার। এক্ষেত্রে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর ফজলুল কবির খান। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে মত বিনিময়ের সভায় কথা বলেন তিনি। বৈঠকে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে 36টি খাল সংস্কারের মধ্যে 19টি খালের কাজ শেষ হয়েছে। বাকি খালগুলোর কাজ সম্পন্ন হতে কাজের গতি বাড়ানো হয়েছে। তারা আশা করছেন আগামী বর্ষার আগে দৃশ্যমান অগ্রগতি হবে। আগামী বর্ষায় আমরা আসবো, বিশেষ করে যখন হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা যারা আমাদের যাদেরকে এই 4 জনকে যাদের দায়িত্ব দেওয়া আছে আমরা এগুলো এসে দেখব এবং আমরা তখন যদি ফেল করি তখন আমরা এটার জন্য দায় নেব এবং যেটা বললাম যে আমরা এবং এর জন্য যারা দায়ী, যারা আমাদেরকে ফেল করতে বাধ্য করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য র্যাব পুলিশকে ব্যবহার করে দেশকে খুনের রাষ্ট্রে পরিণত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াবাড়িতে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, যখন দেশে চারিদিকে হাহাকার, মানুষের পেটে খাবার নেই, সে অবস্থায় দায়িত্ব নিয়ে দেশ গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান। স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী এবং স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বগুড়া সারিয়াকান্দি উপজেলার চকবাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। অপরদিকে শহরের কলোনি বাজারে চেয়ারপারসন উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু কম্বল বিতরণ করেন। গোপালগঞ্জে নানান আয়োজনে পালিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন। বিকেলে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে MA খালেক বিশ্ববিদ্যালয়ের কলেজ মাঠে শহীদ আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অন্যদিকে একই সময়ে জেলা বিএনপির সাবেক সভাপতি MH খান মঞ্জুর বাসভবনের সামনে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে দোয়া এবং শীত বস্ত্র বিতরণ করেছে যুবদল। রোববার সদর উপজেলার গেরদা ইউনিয়নের 6 শতাধিক মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান পিঙ্কু ভুইয়া। বলেন, এদেশে গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন করেনি শেখ হাসিনা, পরিবর্তন হয়েছিল তার পরিবার এবং দলের নেতাকর্মীদের। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করবেন বলে জানান তিনি। পরে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আর্থিক খাতে সহায়তায় দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেছেন, অন্যান্য ব্যাংকের তুলনায় কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রম সন্তোষজনক। ব্যাংকটির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ব্যাংকটির আর্থিক তহবিলের সক্ষমতা বাড়ানোকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আমানত বাড়ানোর তাগিদ দেন। অনুষ্ঠানে নারীর আর্থিক ক্ষমতায়নে চেক বিতরণের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের নতুন ঋণ কর্মসূচি সঞ্চিতার শুভ উদ্বোধন করা হয়। সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা, যাবেন আয়নাঘর পরিদর্শনে। সংসদ নির্বাচন সহজ হবে না, ভুল করলে পস্তাতে হবে, দলে অনুপ্রবেশকারীদের স্থান নেই, তারেক রহমান। পুতুলকে সরাতে উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুদকের চিঠি, সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।